আমরা শিরাতে রক্ত জমাট বাঁধা বা আমরা একটি মেডিকেল টার্মিনোলজি জানি যে ডিপ ভেইন থ্রোম্বোসিস, আপনি এটিকে যদি একটু ব্যাখ্যা করে সহজ করে আমাদের দর্শকদের জন্য বুঝিয়ে বলেন। জি, আসলে ডিপ ভেন থ্রোম্বোসিস এইটা জানার আগে আমাদের জানতে হবে যে আমাদের শরীরে কয় ধরনের রক্তের নালী আছে। যেমন আমাদের শরীরে ধমনী আছে আর শিরা আছে। শিরাকে ভেন বলা হয়, ধমনীকে আর্টারি বলা হয়। এবং আমাদের যে শিরা, এই শিরাটা আবার দুই ধরনের শিরা আছে। ঠিক চামড়ার নিচে দিয়ে, যেটা সুপারফিশিয়াল ভেনাস সিস্টেম বলা হয়, আর আরেকটা সিস্টেম আছে যেটা মাংসের নিচে দিয়ে, অর্থাৎ যেখানে হাড়ের কাছাকাছি দিয়ে প্রবাহিত হয়, সেটাকে ডিপ ভেন বলা হয়। অর্থাৎ আজকের যে টপিকস ডিপ ভেন থ্রোম্বোসিস বা শিরাতে রক্ত জমাট বাঁধা, যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এইটা আমরা মেনলি আলোচনা করব যে ডিপের মধ্যে দিয়ে, অর্থাৎ নিচে দিয়ে যে ভেনটা যায়, হাড়ের কাছাকাছি দিয়ে যেটা যায়, সেই ভেনে যদি কোনো কারণে রক্ত যদি জমাট বেঁধে যায়, তাহলে যে সমস্যাগুলো হয় সেটা নিয়ে মূলত। ডিপ ভেন থ্রোম্বোসিস সম্পর্কে আপনি আমাদেরকে প্রাথমিকভাবে বলছিলেন। আসলে স্যার, ডিপ ভেন থ্রোম্বোসিস কাদের ক্ষেত্রে হতে পারে, সেই বিষয়টি আপনার কাছে একটু শুনতে চাই। কাদের ক্ষেত্রে বেশি হতে পারে? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমাদের এই হঠাৎ করে যে রক্ত জমাট বাঁধাটা আকস্মিকভাবে সবার জীবনে, কারো কারো জীবনে ঘটে এবং এটার সাথে সে পরিচিত থাকে না। তাই সাধারণত দেখা যায় যে যাদের ইমমোবিলাইজেশন হয়, যখন পাটা সে নাড়াচাড়া করছে না, এমন একটা পরিস্থিতিতে সে আছে বা এমন একটা অবস্থাতে আছে যেখানে পাটা নাড়াচাড়া কম হচ্ছে, সেই পরিস্থিতিতেই সাধারণত গভীরে শিরায় রক্ত জমাট বেঁধে যায়, বা আমাকে একে বলি ডিপ ভেন থ্রোম্বোসিস। তো এরকম সিচুয়েশন বা এরকম অবস্থা হতে পারে একটা প্রলং সার্জারির ক্ষেত্রে। একটা সার্জারি হচ্ছে হয়তো জেনারেল সার্জারি বা অর্থোপেডিক সার্জারি বা নিউরো সার্জারি, ওখানে অনেক সময় ধরে অপারেশনটা চলে, তখন অনেক সময় পর্যন্ত তার পাটা নাড়াচাড়া হয় না, তখন একটা ডিপ ভেন থ্রোম্বোসিস হওয়ার সম্ভাবনা দেখা দেয়। আবার রুগী হয়তো আইসিইউতে আছে, সিসিইউতে আছে বা এইচডিইউতে আছে, মানে করোনারি কেয়ার ইউনিট বা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আছে, সেখানেও রুগী যদি অনেকক্ষণ পর্যন্ত তার পা নাড়াচাড়া না হয়, তাহলে সেখানেও একটা ডিপ ভেন থ্রোম্বোসিস হতে পারে। আবার এছাড়া কিছু রোগের জন্য হতে পারে, যেমন যাদের মেলিগনেন্সি বা ক্যান্সার আছে এবং যারা কিছু হরমোন থেরাপি নেন, কিছু ওষুধ নেন, তাদের ক্ষেত্রেও এটা হতে পারে আর কি। তাই এটা ক্রস সেকশন অফ পিপল, পুরুষ এবং মহিলা সবারই হতে পারে, যে কোনো বয়সী হতে পারে। তবে সাধারণত প্রলং ইমমোবিলাইজেশনকেই একটা প্রধান ফ্যাক্টর হিসেবে গণ্য করা হয় ডিপ ভেন থ্রোম্বোসিস ডেভেলপ করার জন্য। জি, অর্থাৎ যাদের ক্ষেত্রে প্রলংড ইমমোবিলাইজেশন হচ্ছে, তাদের ক্ষেত্রেই এই রোগটি ডেভেলপ করতে পারে বা হতে পারে, সেটা সম্ভাবনাটা নারী বা যে কোনো বয়স ভেদে সকলের ক্ষেত্রেই হতে পারে। আপনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আমরা শুনে থাকি যে এটি শুধুমাত্র পায়ের ক্ষেত্রেই হয়ে থাকে, অর্থাৎ পায়ের ডিপ শিরায় এই রোগগুলি হয়ে থাকে। এটি আপনি যদি একটু ব্যাখ্যা করেন, অন্য কোনোখানে হতে পারে কিনা বা পায়েই সবচেয়ে বেশি হয় কিনা? আসলে এটা যে শুধু যে পায়ে হবে এমন কোনো কথা নাই, এটা কিন্তু পায়ে বেশি হয়, কিন্তু শরীরের অন্য জায়গাগুলোতে হতে পারে। যেমন আমাদের পেটের মধ্যে যে মহাশিরা আছে, অর্থাৎ আইবিসি বলে, ইনফেরিয়র ভেনা কাভা, সেখানে কিন্তু থ্রম্বোসিস হতে পারে। আবার আমাদের ফুসফুসও হতে পারে, যেটা পালমোনারিতে, অর্থাৎ পালমোনারি থ্রম্বোসিস হতে পারে। আমাদের ব্রেনের মধ্যে হতে পারে, কিডনিতে হতে পারে, তো শরীরে বিভিন্ন জায়গায় হতে পারে। তবে পায়ে আসলে বেশি হয়, পাটা নিচের দিকে থাকে, এইখানে ইমমোবিলাইজেশনটা বেশি হয়, এর জন্য এখানে এটা বেশি হয় আর কি।